প্রমিতির মা ভীষণ জোরে একটা চর বসিয়ে দিল প্রমিতির গালে ঘরভর্তি মেহমানের সামনে। সকলের দৃষ্টি এখন প্রমিতির দিকে। থাকবেই বা না কেন? বিয়ের কনে যদি তার হলুদের আগ মুহূর্তে পালাতে ধরে এবং তাকে পালাতে না দিয়ে আটকে রেখে থাপ্পড় দেওয়া হয়, তাহলে তো মানুষ উৎসাহ নিয়ে দেখবেই, এটাই নরমাল। যেহেতু আমরা বাঙালি, সুতরাং এখানে দর্শক হয়েই গ্রেট কিউরিসিটি নিয়ে সবটা দেখব। মা প্লিজ, যেতে দাও আমাকে, দোহাই লাগে। ওর সাথে আমার বিয়ে হলে আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। গালে হাত দিয়েই কাঁদতে কাঁদতে উপরের কথাগুলো বলছিল প্রমিতি। প্রমিতির মা আরও একটা কষে থাপ্পড় মারল প্রমিতির গালে। এতে প্রমিতি ছিটকে পড়ল এবং টেবিলের কোণার সাথে ঠোঁট লেগে তার ঠোঁটের এক পাশ কেটে রক্ত পড়তে লাগল। প্রমিতির মা আমেনা জোর গলায় বলল, তোর মতো মেয়ে যেন কারো ঘরেই না আসে। কোনো দুঃখে যে তোকে আমি আমার বাসায় রাখছি, আল্লাহ মালুম। প্রমিতি চারপাশে তাকাল, যদি কাউকে পেয়ে যায় যে তার আপনজন। কিন্তু না, আপনজন বলতে নিজের ছায়াটা ছাড়া আর কিছুই নেই এখন তার পাশে। এমন সময় হুট করে কেউ তার হাত ধরে টানতে টানতে মেহমানদের সামন থেকে সরে নিয়ে গিয়ে একটা রুমে ঢুকে এবং রুমে ঢুকেই গেট লাগিয়ে দেয়। প্রমিতি ভীষণ ভয় পেয়ে গিয়ে রুম থেকে চলে আসতে চাইলে প্রমিতির চুলের মুঠি অনেক শক্ত করে ধরে সামনের ব্যক্তিটা। সেই সাথে প্রমিতির নরম হাতটাও অনেক জোরে ধরে ফেলে। প্রমিতির মনে হচ্ছে তার হাতটা এই বুঝি মরমর করে ভেঙে যাবে। সে কেঁদে দিয়ে বলে, আমাকে ছাড়ো। তোর সাহস কিভাবে হয় বাসা থেকে পালানোর চেষ্টা করার? আজকে তোকে জানে মেরে ফেলব। আমি তোমাকে মরে গেলেও বিয়ে করব না, তাই পালিয়ে যেতে চাই। কান্না করতে করতে প্রমিতির সামনে থাকা ব্যক্তিটা প্রমিতিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। এবার প্রমিতির সামনে থাকা ছেলেটা নিজে প্রমিতির উপর উঠে প্রমিতির দুই হাত চেপে ধরে বলে, তোকে আমাকেই বিয়ে করতে হবে। এই কথাটা মাথায় ঢুকিয়ে নে। আজকে রাতেই তোর আর আমার বিয়ে। তারপর দেখব তোর এই সস্তা দেমাগ কই যায়। বললাম তো আমি তোমাকে বিয়ে করব না। বিয়ে তো হবেই। বিয়ে হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তোর মরা বাপ ও কবর থেকে উঠে আসে পারবে না আমকে ঠেকাতে। প্রমিতি কেঁদে দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি না, ঘৃণা করি, আমাকে বিয়ে করে কোনো লাভ নেই তোমার। সামনে থাকা ব্যক্তিটা প্রমিতির চুলের মুঠি শক্ত করে ধরে ফেলে আর বলে, তোর ভালোবাসার দরকার নাই। তোকে আর তোর সম্পত্তিকে ভোগ করতে পারলেই হলো। প্রমিতি অনেক কষ্টে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে সামনে থাকা ব্যক্তিটাকে একটা থাপ্পড় মারল আর বলল, খুব আচ্ছা, তুই আর তোর খালা দুইজনকেই আমি জেলের ভাত খাওয়াব। এ কথা শুনে ছেলেটা হো হো করে হেসে দিল আর বলল, খালি বিয়েটা হোক না, দেখবি কত কষ্ট দিই তোকে। প্রমিতি ছেলেটাকে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করল, কিন্তু ছেলেটাও নাছোড়বান্দা। সে প্রমিতির সাথে ধস্তাধস্তি শুরু করে দিল। প্রমিতি বুঝতে পারল ছেলেটার মনে অশুভ কামনা বিরাজ করছে, তাই সে নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এতে আরও ক্ষেপে গিয়ে পাশে থাকা ব্যক্তিটা প্রমিতিকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিল। ফ্লোরে পড়ে গিয়ে প্রমিতি কোমরে ভীষণ জোরে ব্যথা পেল। এদিকে ছেলেটা তার বেল্ট খুলে পিটাতে লাগল প্রমিতিকে। এক একটা বেল্টের মার যেন প্রমিতির শিরা উপশিরায় গিয়ে আঘাত হানছে। প্রমিতি ব্যথায় কুকিয়ে উঠে আর কাঁদতে লাগে। ছেলেটা হুঙ্কার দিয়ে বলল, আর পালানোর চেষ্টা করলে জিন্দা কবর দিব, বলে হনহন করে হেঁটে চলে গেল। প্রমিতি সেদিকে চেয়ে রইল আর কিছুক্ষণ পর কেঁদে দিল। সে মনে মনে বলল, যে করেই হোক আমাকে পালাতে হবে। কিছুতেই আমি এই বিয়ে করব না। যেই ছেলে বিয়ের আগে আমার সাথে এমন করে অত্যাচার করতে পারে সে বিয়ের পর আমার কি হাল করবে তা আমি দিব্যি বুঝতে পারছি। আমি কিছুতেই তোমাকে বিয়ে করব না। রোহান। প্রমিতি চোখের পানি মুছল এবং নাক টেনে উঠে দাঁড়াল।
সে চারপাশে তাকালো। মরিচবাতি দিয়ে সারা বাড়ি সাজানো। মরিচবাতির আলোয় চারপাশ ঝলমলে করছে, কিন্তু তার মুখ জুড়ে কালো মেঘ ছেয়ে গেছে। সে তার বাবার প্রথম পক্ষের মেয়ে। তার সৎ মায়ের একটাই ছেলে আছে, নাম প্রিয়। কিন্তু প্রিয় অটিস্টিক, মানে স্পেশাল চাইল্ড। আর তার মা অনেক আগেই মারা গেছে। প্রমিতির মা মারা যাওয়ার কিছু দিন পর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। তার সৎ মায়ের ব্যবহার প্রথমের দিকে ভালো থাকলেও যখন সে জানতে পারল প্রমিতির বাপ সব সম্পত্তি প্রমিতির নামে লিখে দিয়েছে, সেই দিন থেকে তার ব্যবহার এতটা কঠোর হয়েছে প্রমিতির উপর যা বলে বোঝানো যাবে না। বছর 6 আগে প্রমিতির বাবাও ইন্তেকাল করে। দূরদূরান্তে তার কোনো আত্মীয় নেই, তাই তো সৎ মায়ের বাড়িতে থাকতে হচ্ছে। সৎ মায়ের বাড়ি বলতে হচ্ছে কারণ এই বাড়িটা এককালে তার বাবার নামে লেখা থাকলেও এখন তার স্টেপ মায়ের নামে লেখা আছে। প্রমিতির নামে বাকি সব সম্পত্তি লেখা আছে জেনে প্রতিনিয়ত আমেনা প্রমিতির উপর অত্যাচার চালায়। এতেও কাজ না হলে রোহানের সাথে বিয়ে দেওয়ার কৌশল বের করে ফেললেন। আজকে প্রমিতির রোহানের সাথে বিয়ে হবার কথা, কিন্তু এই বিয়েতে কিছুতেই রাজি না প্রমিতি। তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। তাই আজকে সকালে প্রমিতি সবার চোখকে ফাঁকি দিয়ে পালাতে গেলেও ধরা খেয়ে যায়। আজকে সকালেই তার হলুদের আয়োজন করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হলুদ লাগেনি প্রমিতির গায়ে। আজকে প্রমিতির রোহানের সাথে বিয়ে হওয়ার কথা। রোহান তার সৎ মায়ের ভাগনা হয়। দুই খালা ভাগনা চুক্তি করে এই বিয়ের সিদ্ধান্ত নেয়, যেন রোহান বিয়ের পর সব সম্পত্তি প্রমিতির কাছ থেকে হাতিয়ে নিতে পারে। যেহেতু প্রমিতির কোনো অভিভাবক নেই, তাই তার উপর জোর খাটাচ্ছে তারা। এসব ভাবতে ভাবতেই প্রমিতির সৎ মায়ের আগমন ঘটল। সে এসেই ঝাঝালো কণ্ঠে বলে, এই যে নবাবজাদির বেটি, এভাবে আরামায়েশ করে বসে না থেকে কাজকর্ম করে আমাকে উদ্ধার করেন। প্রমিতি তার সৎ মায়ের দিকে তাকিয়ে যন্ত্রের মতো বলে, আমি রোহানকে বিয়ে করব না। এ কথা শুনে আমেনা চটে গিয়ে আবারও অনেক জোরে প্রমিতির গালে থাপ্পড় মারে। এত জোরে ছিল এইবারের থাপ্পড়টা যে প্রমিতির গাল লাল হয়ে যায় এবং ঠোঁটের ঠিক সেই সাইডটাই আরেকবার কেটে যায় যেখানে একটু আগে লেগেছে। প্রমিতি আহ করে কুকিয়ে উঠে কেঁদে দেয়। এমনি কিছুক্ষণ আগে রোহানের বেল্টের আঘাতে প্রমিতির সারা শরীরে বিষ ব্যথা করছে, আর থাপ্পড় খেয়ে যেন প্রমিতি চোখে সর্ষে ফুল দেখতে লাগল। সে টলমল চোখে তাকিয়ে থাকে। আমেনা কটমট করে বলে, বিয়ে না করলে তোর এই বাসায় একদানা ভাত ও পেটে পড়বে না। বিয়ে না করলে কি যে অবস্থা করব না তোর। ভালোই ভালো রাজি হয়ে যা, না হলে তোর কপালে শনি আছে। কটমট করে বলে আমেনা। প্রমিতি চিল্লিয়ে বলে, আমি বিয়েও করব না, আর না কোনো সম্পত্তি তোমাদের নামে লিখে দিব। কি বললি? যা শুনেছ তাই। করব না আমি বিয়ে। ঝাঝালো কণ্ঠে আমেনা ভীষণ রেগে গিয়ে বলে, তোর একটা ব্যবস্থা করতেই হবে, উচিত শিক্ষা দিতে হবে। এইটুকু বলে তিনি প্রমিতিকে টেনে রান্নাঘরে নিয়ে যান এবং একটা খুন্তি বের করে চুলার সামনে ধরে গরম করতে দেয়। আর প্রমিতি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, একসময় ছাড়িয়েও নেয়। কিন্তু কথায় আছে না, অভাগী যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে রোহান এসে তার হাত ধরে ফেলে। আমেনার সাথে শক্তিতে পারলেও রোহানের সাথে কিছুতেই পারল না প্রমিতি। এমনি আজকে সকাল থেকে তার পেটে কিছুই পড়েনি, তাই নিজেকে ছাড়াতে পারছে না সে। আমেনা শয়তানি হেসে বলে, খুব দেমাগ বেড়েছে তাই না তোর? বলে প্রমিতির কাঁধে গরম খুন্তির ছ্যাঁক দিতে লাগল। প্রমিতি চিৎকার করতে লাগল আর বলল, প্লিজ মা, ছাড়ো আমাকে। রোহান প্রমিতির চুলের মুঠি ধরে বলে, মা কাকে বলিস রে? প্রমিতি নিরুপায় হয়ে কেঁদে দিল। আমেনা বলল, আগেই বলছিলাম সবকিছু আমাদের নামে লিখে দে, কিন্তু দিস নাই। এখন বুঝো কত ধানে কত চাল। আর শোন,
দুপুরের সব রান্না তুই করবি, আর বিকেলে পার্লারে গিয়ে বউ সাজবি, আর যদি কোনো ন্যাকামি করিস। এটুকুই বলে তিনি রোহানের দিকে তাকাল। সঙ্গে সঙ্গে রোহান বলে উঠে, তাহলে বাকিটা আমি দেখে নিব। প্রমিতি অসহায়ভাবে চেয়ে থাকে। চোখের জলে তার গাল ভিজে যাচ্ছে। আমেনা আর রোহান চলে গেলে প্রমিতি রান্না করতে লাগল। তার মাথায় একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে যে কিভাবে পালাবে সে। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে তার হাতে ফুটন্ত গরম পানি ছিটকে পড়ে আর গরম পানি লাগায় সে চেঁচিয়ে উঠে বলে, ও মাগো! আহ! বলে কাঁদতে লাগে। সকল কষ্টের সমাধান কি তবে কান্না? প্রমিতি রান্না করা বাদ দিয়ে নিজের রুমে গিয়ে মলম খুঁজতে লাগে, কারণ গরম পানি পড়া জায়গাটা খুব জ্বলছে। সহ্য করতে না পেরে সে মলম খুঁজতে এসেছে। মলম তো লাগানো হলো না, বরং ব্যথা জায়গায় আরও ক্ষত যন্ত্রণা সইতে হলো তাকে। কারণ তাকে রুমে কিছু খুঁজতে দেখে আমেনা জলে পুড়ে ছাই হয়ে যায় এবং তেড়ে এসে বলে, তোকে না রান্না করতে বললাম? আসলে আমার হাত, ভয় পেয়ে। উনি দেখলেন প্রমিতির হাত পুড়ে গেছে, তারপর ও সেই হাতটা শক্ত করে ধরে বলে, এই সামান্য কারণে তুই এখন মলম নষ্ট করবি? তোকে নিয়ে আর পারি না। কখন যে আপদ বিদায় করব? প্রমিতি আবারও কেঁদে দিল। তার হাতটা দগদগে হয়ে আছে। এরই মধ্যে কালচে আস্তরণ পড়ে গেছে। সে কেঁদে দিল ব্যথায় এবং কষ্টে, অপমানে। অলক্ষ্মী, অপয়া মেয়ে কোথাকার! আবার এখান দাঁড়ায় দাঁড়ায় তামাশা করছিস? বলি, নাটক সিনেমায় কাজ কর, অনেক সুনাম কামাবি। কি একটু লাগছে, তাতেই মহারানী ঢং করা শুরু করছে। বাপের মতো অকর্ম হয়েছিস। এইসব কটু কথা শুনে, বিশেষ করে তার বাবার নামে বাজে কথাটা শুনে প্রমিতি আর থাকতে না পেরে কেঁদে দিল। আর বাঁচতে ইচ্ছা করে না তার। এতটি তিক্ততা চলে এসেছে তার বেঁচে থাকার প্রতি। আচ্ছা, আজকে তার নিজের মা বেঁচে থাকলে কি তাকে এভাবে কথা শোনাত? নাকি আদর করে দিয়ে হাতে মলম লাগিয়ে নিজের পাশে বসিয়ে রাখত? কে জানে। প্রমিতি একটা দীর্ঘশ্বাস ফেলল এবং বলে উঠে, থাক, আর কিছু বলো না বাবার নামে। আমি রান্না করতে যাচ্ছি। বলে প্রমিতি রান্না করতে গেল। বিয়ে বাড়ি হলেও কোনো মেহমান এখন আর নেই। সবাইকেই বিদায় করা হয়ে গেছে ইতিমধ্যে। তাই নর্মাল রান্নাবান্নাই করা হবে। ভাত আর ছোট মাছের তরকারি। মাছ পরিষ্কার করতে হবে তাকে। কিন্তু এই ফোসকা পড়া হাতে যদি পানি পড়ে তবে আবার জ্বলবে। প্রমিতি বইয়ে পড়েছে, হাত পুড়ে গেলে ডিমের সাদা অংশ দিতে হয়, তাহলে ব্যথা কমে আসে। তাই সে দেরি না করে ফ্রিজ থেকে একটা ডিম বের করে ডিমের সাদা অংশ হাতে লাগাল। ঠিক সেই সময় আমেনা আবারও চলে আসলেন তার উপর নজরদারি করতে। উনি প্রমিতির হাতে একটা ফাটা ডিম দেখে বলে, হায় হায়, এই মেয়ে একটা ডিম নষ্ট করল। বলি, টাকা কি তোর বাপ এসে দিয়ে যাবে? প্রমিতি কিছুটা কড়া গলায় বলে, একটা ডিমই তো, এত চিল্লাচিল্লি করার কি আছে? দেখো দেখো, মেয়ের মুখে খই ফুটছে। তোর মুখ আমি সুইসুতা দিয়ে সেলাই করে দিব। অসভ্য মেয়ে জানি কোথাকার। আজকে তোর বিয়ে না হলে আমি তোকে সত্যি বাসা থেকে বের করে দিতাম। আমার খাবে, আমার পড়বে, আবার আমাকেই কথা শোনাবে। এইসব কিছু আমার বাবার টাকা। আমার বাবার টাকায় কেন বাড়ি? বাবার জমানো টাকা। বাবার টাকায় আপনার চেয়ে আমার বেশি অধিকার আছে। আমেনা বেশ ক্ষেপে গেলেন। উনি হাত ছেড়ে রোহানকে ডাকতে লাগলেন। প্রমিতি ভয় পেয়ে গেল। যতই সে বাহাদুর দেখাক না কেন, সে একজন নারী, কিছুটা হলেও দুর্বল। আর এই বাসার দেয়ালগুলোও তার আপন না। প্রমিতি ভয়ে ঢোক গিলল। রোহান তার খালার কাছে এসে বলে,
কি হইছে খালা? আমেনা কড়া গলায় বলে। এই মায়ার একটা ব্যবস্থা কর বাবা। রোহান প্রমিতির দিকে, মূলত তার শরীরের দিকে তাকিয়ে লোভাতুর দৃষ্টিতে বলল, আজকে রাতেই ব্যবস্থা করব। তুমি চিন্তা করো না, রাত হতে দেরি আছে, এখনই কিছু কর বাবা। মেয়ে আমাকে ধমকায়, সাহস কত? রোহান শার্টের হাতা গুটিয়ে বলে, ঠিক আছে, তুমি রুমে যাও, আমি দেখছি ব্যাপারটা। আচ্ছা বাবা। আমি বরং রুমে যাই বলে আমেনা রান্নাঘর থেকে চলে গেল। এদিকে রোহান প্রমিতির দিকে তাকিয়ে বলল, তাইলে এখনই বাসরটা সেরে নিই, কি বলিস? খবরদার তুমি আমার কাছে আসা তো দূর, এমন চিন্তা মাথায় ও আনবে না। কিছুটা ভয় পেয়ে রোহান আবারও শয়তানি হাসি হেসে প্রমিতির হাতটা অনেক জোরে টান দিল, এতে প্রমিতি রোহানের কিছুটা কাছে চলে আসল। রোহান প্রমিতির দিকে তাকিয়ে বলে, আজকে তো তোকে আমি আমার করেই ছাড়ব। এতক্ষণ ভেবেছিলাম বিয়ের পর করব, কিন্তু এখন মনে হচ্ছে আগেই করে ফেলি। শুধু শুরু রাত পর্যন্ত অপেক্ষা করার কি মানে? প্রমিতি রোহানকে ধাক্কা মেরে বলে, আমি তোর মতো বেহায়াকে কোনো দিনই বিয়ে করব না। বললেই হলো, তোকে বিয়ে করতেই হবে বলে আবারও প্রমিতির কাছে এসে দাঁড়াল। প্রমিতি এবারও সরে আসতে চাইলে রোহান তাকে খপ করে ধরে ফেলে, বলে, পালাস কোথায়? ছাড়ো আমাকে। হা হা হা। ছাড়ার জন্য কি ধরেছি নাকি? প্রমিতি নিজেকে ছাড়ানোর জন্য ছুটাছুটি করতে করতে লাগল। রোহানও তার সাথে আরেক দফা ধস্তাধস্তি করা শুরু করল। তারা দুইজন রান্নাঘরেই ছিল। প্রমিতি গরম পানির হাঁড়িটা ইচ্ছা করেই রোহানের পায়ে ফেলে দিল। এতে রোহান চেঁচিয়ে উঠে এবং কটমট করে প্রমিতির দিকে তাকালো, এবং যেই তাকে খপ করে ধরতে ধরবে অমনি বেল বেজে ওঠে। যেহেতু রোহানের পায়ে গরম পানি পড়েছে, তাই রোহান হাঁটু গেড়ে বসে পড়ে, আর প্রমিতি এই সুযোগে দৌড়ে গিয়ে গেট খুলে দিয়ে দেখে পাশের বাসার চাচি। এই চাচি তাকে খুব আদর করে। প্রমিতি চাচিকে জড়িয়ে ধরে বলে, ভাগিস তুমি এসেছ, না হলে যে কি হতো। উনি প্রমিতিকে ছাড়িয়ে নিয়ে বলে, তোদের বাসা থেকে চিল্লাচিল্লির আওয়াজ পাচ্ছিলাম, তাই চলে এলাম। ভালো করেছ, প্লিজ আর যেও না। কাঁদো কাঁদো হয়ে প্রমিতি। না, বিকেল পর্যন্ত থাকব, তোকে মেহেদি লাগিয়ে দিব। প্রমিতি মুখ কালো করে বলে, আমি আমার হাতে মেহেদি পরব না। চাচি হেসে বলে, রোহানের নাম তোর হাতে লিখব না। আয় ভেতরে আয়। প্রমিতি চাচিকে নিয়ে ভেতরে ঢুকল। আমেনা আবারও বের হল এবং পাশের বাসার ভাবিকে দেখে মুখ কালো করে বলে, কি হয়েছে ভাবি? কি আবার হবে? প্রমিতিকে মেহেদি পরাতে আসলাম। এরপর প্রমিতির দিকে তাকিয়ে বলে, আয় মা, তোর দুই হাত মেহেদি দিয়ে রাঙিয়ে দিই। প্রমিতি মৃদু হেসে তার নিজের রুমে গিয়ে বসল। চাচি এসে মেহেদির টিউব বের করতে লাগল। প্রমিতি আস্তে করতে বলল, কিন্তু আমি তো রোহানকে বিয়ে করব না। তাহলে ওর নামে মেহেদি পড়লে কি আমাকে ওকেই বিয়ে করতে হবে? চাচি ভ্রু কুঁচকে বলে, মেহেদি আবার কারো নামে পড়ে নাকি বোকা মেয়ে? বাঙালি বউরা মেহেদি পড়ে সাজসজ্জার জন্য, বুঝলি? আর বিয়ে কার সাথে হবে, তোর জোড়া কে হবে, এটা স্বয়ং আল্লাহ ছাড়া কেউ জানে না রে পাগলি। মেহেদি পড়লেই তোকে রোহানকেই বিয়ে করতে হবে এমন কোনো কথা নাই। বুঝলাম, মাথা নেড়ে বলে প্রমিতি। সব প্ল্যান ঠিক আছে তো? হ্যাঁ। রোহান কি তোকে নিয়ে যাবে পার্লারে? থাকবে ওখানে? হ্যাঁ। চাচি বলল, তাহলে পালাবি কেমনে? পার্লারে আমার এক ফ্রেন্ড আছে, ও ম্যানেজ করবে। চাচি বলল, কিভাবে শুনি?
আমার ফ্রেন্ড রোহানকে বললে পার্লারের ভেতরে ছেলেদের প্রবেশ নিষেধ, তাই রোহানকে ঢুকতে দিবে না। রোহান গেটের সামনে আমার জন্য অপেক্ষা করবে আর আমি পেছনের গেট দিয়ে পালাব। চাচি বলল, প্ল্যান তো ভালোই বানিয়েছিস, কিন্তু পালাবি কোথায়? ঢাকায় যাব, তারপর গান ধরাবো, ঢাকা শহর আয়শা আমার আশা ফুরাইছে, ওরে ঢাকা শহর আয়শা আমার আশা ফুরাইছে। চাচি হেসে দিয়ে বলে, টাকা আছে তোর কাছে? হুম, আছে 5,000। তুমি এসব নিয়ে চিন্তা করো না, জাস্ট মাকে সামলে রাখো। আচ্ছা, তুই প্লিজ এই নরক থেকে পালা রে মা। চিন্তা করো না চাচি, আমাকে এবার আর আটকাতে পারবে না। আমি গেলে তুমি প্রিয়র একটু খেয়াল রাখবে। আচ্ছা। প্রমিতি জানালার দিকে তাকালো। তার হাতে চাচি মেহেদি পরিয়ে দিচ্ছে। সে শুনেছে বিয়ের মেহেদি যার নামে পরানো হয় তার সাথেই বিয়ে হয়। এই মেহেদি তো রোহানের নামে পরানো হচ্ছে না, তবে কার নামে সে রাঙ্গাচ্ছে তার হাতজোড়া? লাল শাড়ি পরে প্রমিতি ঢাকা শহরের ধানমন্ডি 7 মসজিদ রোডের আশেপাশে ঘোরাঘুরি করছে। সন্ধ্যা নেমে রাত হয়ে এলো, কিন্তু সে কি করবে তাই বুঝে পাচ্ছে না। কার কাছে যাবে সে, আর কার কাছে চাইবে সাহায্য? এই এত বড় রাস্তায় বিকেল থেকে এখন পর্যন্ত কত শত মানুষ যে অতিক্রম করল তার নেই কোনো হিসেব। আচ্ছা, ঢাকায় এত মানুষ কেন? পুরা জায়গাটা গিজগিজ করছে, আর কারো দিকে কেউ একবারও ঘুরেও তাকায় না। এত নির্জীব কেন এই শহরটা? কোনো মায়া কিংবা আবেগ নেই কি এই শহরের? যে শহরেরই মাঝেই কোনো আবেগ নেই সেই শহরের বাসিন্দা যে আবেগহীন হবে তা বুঝাই যাচ্ছে। প্রমিতির হাতে মোটামুটি সাইজের একটা ব্যাগ। এইখানে তার বাবা মায়ের স্মৃতিগুলি আছে। আর 5,000 টাকা। এখন আর 5,000 টাকা নেই, 3,000 টাকা আছে। এই টাকায় ঢাকায় সে একদিনও চলতে পারবে না, কারণ সে বিকেলের নাস্তায় ধানমন্ডির BBQ বাংলাদেশে রেস্টুরেন্টে খেয়েছে। একজন খেয়েছে তাও একটা প্ল্যাটার, সেটাই 700 টাকা, তাও নাকি সেখানে অফার চলছে। প্রমিতি বুঝে পায় না ঢাকার মানুষের এত টাকা, কারণ রেস্টুরেন্টটায় অনেক ভিড় ছিল। তবে রেস্টুরেন্টটার ওয়েটারদের বিহেভ খুব ভালো ছিল। সে এতক্ষণ ওইখানেই বসেছিল, বাইরে বয়ের হতেই দেখল লাল সিগন্যাল পড়ে গেছে আর একে একে সব গাড়ি বাস থেমে গেল। সেই গাড়িগুলোর দিকে তাকিয়ে আছে, তার কান্না পাচ্ছে। সে কোনো দিন একা একা কলেজ ছাড়া কোথাও যায়নি, আর আজকে একা সম্পূর্ণ ভিন্ন এক শহরে, তাও রাতের বেলা। তবে মনেই হচ্ছে না এখন রাত। চারপাশে এক বিন্দু ফাঁকা নেই, গাড়ি আর গাড়ি। আর যেখানে গাড়ি নেই সেখানে মানুষ, ছোট ছোট দোকানপাট। প্রমিতির চোখ গেল একটা ছোট দোকানে। সেখানে অনেক ভিড়, কোল্ড কফি বেচা হচ্ছে। কোল্ড কফি দেখে তার খেতে মন চাইল। সে দোকানদারকে গিয়ে বলে, আমাকেও একটা দেন। আচ্ছা বলে দোকানদার কোল্ড কফি মগে ঢালা শুরু করল। প্রমিতি ভেবেছিল এই লোক তাকে কিছু জিজ্ঞেস করবে যে সে একা কেন, এভাবে দাঁড়িয়ে কেন, কিংবা শাড়ি পরে আছে কেন, কিন্তু না, কিছুই জিজ্ঞেস করল না। তার মতো কাজ করেই যাচ্ছে। প্রমিতি কোল্ড কফিটায় চুমুক দিল। খেতে বেশ মজা। 60 টাকা রেখেছে দাম, কিন্তু স্বাদ খুব মজা। রাস্তার ধারে অনেকেই মজা করে খাচ্ছে। প্রমিতি আশেপাশে তাকালো। রাত 11টা বাজতে চলল। ভিড় আস্তে আস্তে কমে আসছে। জ্যাম কমলেও একেবারে যে কমেছে গেছে তা না। রেস্টুরেন্টগুলোও খোলা আছে। আচ্ছা, ঢাকায় কি 24 ঘন্টাই সব খোলা থাকে? প্রমিতি ফুটপাতে বসে পড়ল।
ব্যাগ থেকে পানি বের করে একটু খেয়ে নিল। রোহান তাকে পার্লারে নিয়ে যাওয়ার সাথে সাথেই সে পেছনের গেট দিয়ে পালিয়ে গেছে। তারপর বাস স্টেশন এসে ডিরেক্ট রংপুর টু ঢাকা। ভাগ্যিস দুপুরের এক বাস ছিল যেটা ধামাগামী ছিল, না হলে আরও ঝামেলা হতো। বাসা থেকে বিয়ের শাড়ি পরেই বেরিয়েছিল, সেটা আর চেঞ্জও করেনি সে, ওভাবেই পালিয়ে আসে। আজকে বাস সাই সাই করে এসেছে, এক ফোঁটা জ্যাম পায়নি সে, তাই তো এত দ্রুত পৌঁছে গেল ঢাকায়। প্রমিতি আশেপাশে তাকাল। সে দেখতে পেল বেশ কয়েকটা মেয়ে এই সময় কোথা থেকে যেন বের হয়ে রাস্তায় হাঁটছে। প্রমিতি ভাবতে লাগে এরাও কি তবে তার মতো বাসা থেকে বের হয়ে এসেছে? প্রমিতি বিস্ময় ভরা চোখে তাদের দিয়ে তাকিয়ে রইল। সে দেখল একটা বড় মাইক্রোকার আসল এবং বেশ কয়েকটা মেয়ে সেই গাড়িতে উঠে বসল। তারা উঠে বসতেই গাড়িটা চলতে শুরু করল। প্রমিতি মনে মনে বলল, আমার জন্যও যদি কোনো গাড়ি আসতো আর আমি সেই গাড়িতে উঠে বসতাম আর গাড়িটা সাথে সাথে উড়াল দিত কোনো বরফের দেশে। সে দীর্ঘশ্বাস ফেলল। এমন সময় পেছনে থেকে কেউ বলে উঠে, কি রে, ধান্দায় নতুন নাকি? প্রমিতি কারো কণ্ঠস্বর শুনে পেছনে তাকালো এবং বলল, সরি, কি বললেন বুঝলাম না। বলি, কাস্টমার পাস নিয়ে একটাও? প্রমিতি ভ্রু কুঁচকে বলে, কিসের কাস্টমার? আইসে ঢং করতে বলতেছে, যা করতে আইসোস তা না করে বইসা আছোস কেন? কাস্টমার না পাইলে আমারে বল, মেলা কন্ট্রাক্ট হাতে আছে। প্রমিতি কিছুটা আন্দাজ করতে পারল। সে বুঝতে পারছে মহিলাটা ভালো না, তাই উঠে দাঁড়ালো এবং বলল, আপনার কোনো ভুল হচ্ছে, আপনি অন্য কোথাও যান। কেন রে মাইয়া, ঠিকই তো শাড়ি চুড়ি পইরা কাস্টমার খুঁজোস আর আমাগো সামনে ঢং মারস। বলে মহিলাটা প্রমিতির দিকে এগাতে লাগে। প্রমিতি ভয় পেয়ে বলে, আগাচ্ছেন কেন? বলছি দূরে থাকেন, আমি এমন মেয়ে না, একটা কাজে এসেছি রংপুর থেকে। মহিলাটা বললেন, বুঝছি তোর কাজ কোনো থাকতে পারে। বলে উনি খপ করে প্রমিতির হাত ধরে ফেলে। প্রমিতি চিৎকার জুড়ে দেয়। মহিলাটা হোহো করে হেসে কাকে যেন ফোন দিয়ে বলে, স্যার, একটা নিউ কালেকশন আছে, লাগবে নাকি? প্রমিতি ভ্রু কুঁচকে ভাবে, তাকে নিউ কালেকশন কেন বলছে এই মহিলা। মহিলাটা ওপাশের ব্যক্তিকে বলল, জি স্যার, আমার সাথেই আছে, দেখতে একদম আসমানের হুরের মতো, এখনই পাঠায় দিই? আচ্ছা আচ্ছা বলে ফোন রেখে প্রমিতির উদ্দেশ্য তিনি বললেন, শোন মেয়ে, তোর ভাগ্য বদলে দিব, খালি এই শহরের হাওয়া 10 দিন লাগা, মহারানীর হালে জীবন কাটাবি, বুঝলি? স্যার আসতেছে, খুব বড় লোক, একবার ওনাকে ইমপ্রেস করতে পারলে লাইফ সেট তোর। প্রমিতি কেঁদে দিয়ে বলে, আমি এমন মেয়ে না, আমি ভদ্র পরিবারের মেয়ে, প্লিজ আমাকে এসবের সাথে জড়াবেন না, তাহলে আমি কিন্তু আইনের সাহায্য নিব। মহিলাটা হেসে বলে, আইনের বহু লোক আমার পুরান কাস্টমার, কিছুই হবে না আমার, বুঝলি? প্রমিতি নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। সে দেখতে পেল কয়েকটা ছেলেও তাদের দিকেই এগিয়ে আসছে। সে মাথা ঘাটাল, এই ছেলেগুলো যদি এই মহিলার লোক হয় তাহলে তার সাথে অনেক কিছু হয়ে যাবে, এর আগেই এখান থেকে পালাতে হবে। প্রমিতি হুট করে নিচে বসে পড়ে এবং রাস্তা থেকে একটা ইট কুড়িয়ে নিয়ে মহিলাটার মাথায় আঘাত এবং নিজের হাত ছাড়িয়ে নিয়ে মহিলাটাকে একটা ধাক্কা মেরে তার ব্যাগটা শক্ত করে ধরে দেয় এক দৌড়। তাকে দৌড়াতে দেখে ছেলেগুলোও তার পেছনে পেছনে আসতে লাগে। তারা বেশ খানিকটা পিছনে থাকায় প্রমিতিকে ধরতে পারছে না। এদিকে প্রমিতি শরীরের সমস্ত শক্তি ব্যয় করে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় আসল যার বাম পাশেও রাস্তা গেছে, ডান পাশেও।
সে কোনো কিছু না ভেবে ডানদিকেই আগাল। পিলখানা রোড ক্রস করে অনেক জোরে গাড়ি নিয়ে কেবি স্কয়ারের সামনে আসল নীরব। ফোন একাধারে বেজেই চলেছে, সেদিকে হুঁশ নেই তার, সে গাড়ি চালাতে ব্যস্ত। আবারও ফোন বাজতে লাগল। নীরব এক প্রকার বিরক্ত হয়েই ফোন উঠাল এবং ধমক দিয়ে ওপাশের ব্যক্তিকে বলল, কতবার বলেছি আমি একবারে ফোন না ধরলে আর দিবা না। কথা কানে যায় না কেন? ওপাশ থেকে বলল, সরি স্যার, খুব আর্জেন্ট তাই কল দিলাম। নীরব গাড়ি চালাতে চালাতে বলল, কি কথা? মিটিংয়ে আসলেন না যে স্যার? নীরব আবারও ধমক দিয়ে বলে, ধানমন্ডির ওই রেস্টুরেন্টের মিটিংয়ের কথা বলছ? জি স্যার। তুমি জানো না নীরব চৌধুরী এইসব কমদামি রেস্টুরেন্টে যায় না। আমি ওয়েস্টিন, লে মেরিডিয়ান, আমারই আর ফোর সিজন বাই শেরাটন ছাড়া যাই না। ধানমন্ডির এইসব সস্তা রেস্তোরাঁয় নীরব চৌধুরী ঢোকে না। গেট ইট। জি স্যার। রাখলাম বলে নীরব ফোন কাটল। তাকে বাসায় যেতে হবে, আজকে একটু দেরি হয়ে গেছে। সে ফোন রাখতে গিয়ে ফোনটা নিচে ফেলে দিল। গাড়ি চালাতে চালাতে নীরব সামনে তাকাল। রাস্তা সম্পূর্ণ ফাঁকা, তাই সে ব্রেক না মেরাই নিচ থেকে ফোন তুলে সামনে তাকাতেই একটা দুর্ঘটনা ঘটে গেল। তার গাড়ির সাথে একটা মেয়ের ধাক্কা লেগে মেয়েটা রাস্তায় পড়ে গেল। নীরব ড্রাইভিংয়ে খুব দক্ষ, তাই ব্রেক কষতে সময় নিল না। আজকে ড্রাইভিংয়ে দক্ষ না হলে মেয়েটার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিত। নীরব গাড়ি থামিয়ে এক প্রকার মেজাজ গরম করে বলে, হোয়াট দ্য হেল! ঢাকা শহরে নতুন নাকি যে গাড়ির সামনে এসে পড়বে? রেডিকুলাস! বলে গাড়ির স্টেয়ারিংয়ে একটা কিল মেরে নিজের রাগকে কমানোর চেষ্টা করল। এরপর জোরে করে একটা শ্বাস নিয়ে গাড়ি থেকে বের হয়ে মেয়েটার কাছে গেল। মাথায় লেগেছে সম্ভবত মেয়েটার। রক্ত ঝরছে, রাস্তায় লাল রক্ত পড়ে আছে। নীরব মেয়েটার সামনে গিয়ে দাঁড়াতেই পায়ে কিছু বাজল। সে নিচে তাকিয়ে দেখে একটা ব্যাগ। নীরব হাঁটু গেড়ে বসে পড়ে। মেয়েটার পরনে শাড়ি, তাও আবার লাল। সে ভ্রু কুঁচকে মেয়েটার দিকে এক ধ্যানে চেয়ে থাকে। তার কেমন যেন লেগে উঠল। মাথায় একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করল নীরব। মেয়েটাকে দুই হাত দিয়ে একটু উঁচু করে ধরল। চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু কেমন যেন লাগতে শুরু করে নীরবের। সে ভ্রু কুঁচকেই বসে থাকে। মেয়েটা পিটপিট করে তার দিকে তাকালো এবং কাপা কাপা হাতে তার শার্টের কলার ধরল। নীরব মেয়েটার হাতের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, নীরব চৌধুরীর গায়ে হাত দিলা। নীরব মেয়েটার দিকে কিছুক্ষণ সেভাবেই তাকিয়ে থাকে। সে বাম হাতের ঘড়ি থেকে সময় দেখে নিল। ঘড়ির কাঁটা 1:30 ছুঁই ছুঁই। এই সময় তো কোনো ভদ্র পরিবারের মেয়ের বাইরে বের হওয়ার কথা না। তবে কি মেয়েটা প্রস্টি? নীরব আর কিছু ভাবল না। এটা তার দেখার বিষয় না। মূলত এই সময় তাকে মেয়েটাকে হসপিটালে নিতে হবে। এটাও একটা ঝামেলার কাজ। এখন এই মেয়েকে হসপিটালে নিলে নানা রকম জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। আর যদি কেউ জানে নীরব চৌধুরীর গাড়িতে লেগে কেউ আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাস তাইলে হইছে কাম। মিডিয়া থেকে শুরু করে সবাই তার 12টা বাজানোর জন্য প্রস্তুত থাকবে। এক বিন্দু ছাড় দিবে না তাকে। নীরব আশেপাশে তাকালো, কেউ দেখেছে কিনা। মেয়েটা ভালোই চোট পেয়েছে। সামান্য পান থেকে চুন ঘষলেই তার উপর সব বন্যা যাবে। তাই বন্যা আসার আগেই বাদ দিতে হবে। সে বুঝে পাচ্ছে না কি করবে। তাই আবারও মেয়েটার দিকে তাকালো। মেয়েটা এখনো ঠিক তার হাট বরাবর হাত দিয়ে শার্ট খামচে রেখেছে। এই হাট বরাবর যে হাত রেখেছে ব্যাপারটা নীরব আগে খেয়াল করেনি, মাত্র করল। সে মেয়েটার দিকে ভালো করে তাকালো।
চুলগুলো মুখের উপর পড়ে আছে। হাতে চিকন দুইটা সোনার চুড়ি। নীরব সোনার চুড়িটা ধরে দেখল। তারপর মনে মনে বলল, বাহ, বেশ ভালো মানের সোনা তো। 22 ক্যারেট হলেও সৌদি আরবের সোনা মনে হচ্ছে। যাক গে, সে এবার মেয়েটাকে রাস্তায় শোয়াল। রক্তে রাস্তা লাল হয়ে গেছে। আপাতত আবেগী হলে চলবে না। আবেগী হওয়া আর চোখ বন্ধ করে রাস্তা পার হওয়া একই কথা। সে গাড়ি থেকে পানি বের করল। তারপর গাড়ির হেডলাইন ঝালানো এবং ফোনের ফ্ল্যাশ অন করে দেখল কোথায় কোথায় রক্ত পড়ে আছে। ঠিক সেই জায়গায় পানি ঢেলে দিল এবং পা দিয়ে মোটামুটি রক্ত সাফ করল। বেশি রক্ত ঝরেনি মনে মনে আওড়াল নীরব। গাড়িতে বেশ বড় সাইজের একটা পানির বোতল রাখে জব্বার। আজকে কাজে দিল। সে ফোন হাতে নিয়ে বরকতকে কল দিল, কিন্তু বরকত ফোন ধরছে না। নীরব এবার বিড়বিড় করে বলে, কাজের সময় কেউ ফোন উঠায় না। সে আবারও ট্রাই করতে লাগল। এক সময় ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে কেউ হ্যালো বলতেই নীরব ধমক দিয়ে, এদিকে আমি ঝামেলায় পড়ছি আর তুই হ্যালো নিয়ে পড়ে আছিস, আহাম্মক। বরকত ঘুম ঘুম কণ্ঠে বলল, তুই ঝামেলায় পড়ছিস সেটা আমি কেমনে জানব? নীরব বলল, ভালোই তো ঘুমাচ্ছিলি আরাম করে বউয়ের সাথে, তাই না? বউয়ের সাথে কথাটা শুনে মনটা বিষিয়ে গেল বরকতের। সে তবুও বলে, কি ঝামেলা হইছে সেটা বল। নীরব এবার বলে, একটা মেয়েকে ধাক্কা মারছি। বরকত ওপাশ থেকে এক্সাইটেড হয়ে, আল্লাহ, সিরিয়ালে যে রোমান্টিক সিনে দেখায় ওইভাবে ধাক্কা মারছিস আর মেয়ে তোর কোলে গিয়ে পড়ছে নাকি? না, গাড়ি দিয়ে ধাক্কা মারছি আর মেয়ে আমার কোলে না, রাস্তায় পড়ছে। বরকত বিচলিত হয়ে বলে, হায় আল্লাহ, এখন কি করবি? ওই জন্যই কল দিছি। কি করব? খবরটা লিক হইলে সামনে ইলেকশন, সব যাবে গা। শোন, চেপে যা ব্যাপারটা। মানে? মেয়েটাকে রেখে চলে যাব? গুড আইডিয়া। ছি, আমি এই কথা কখন বললাম রে? মাত্রই বললি। আমি মোটেও এই কথা বলিনি। তুই। নীরব আর কিছু শুনল। তার কানে পুলিশের সাইরেনের শব্দ ভেসে উঠো, মানে আশেপাশে পুলিশ টহল দিচ্ছে। তাকে যদি দেখে ফেলে তাইলে তো আরো বড় বিপদ হবে। সে ফোনে বরকতকে বলল, সাইরেন বেজে উঠল। বরকত বলে, এটা বুঝি যৌগিক বাক্য? জাস্ট শাট আপ। পুলিশ আসতেছে। কি করব বল? কালকের হেডলাইন হবে, ধানমন্ডিতে একটা পথচারীকে রাস্তায় ধাক্কা মারার দায় নীরব চৌধুরী জেলে। এত ধারায় তাকে অভিযুক্ত পেলে শাস্তি দেওয়া হবে। এ ব্যাপারে হাইকোর্ট নিশ্চিত করেছে। মজা পাইছস? নাকি বউয়ের আদর খেয়ে তোর মাথা গেছে? বরকত আবারও বউয়ের আদর কথা শুনে কষ্ট পেল। এমন সৌভাগ্য হলে তো কথাই ছিল না। সে একদণ্ড ভেবে বলে, মেয়েটাকে গাড়িতে ওঠা আর সোজা পপুলারে যা। ডমিনোসের উল্টা দিকে না পপুলার? হো হো, তুই যা, আমি রওনা দিচ্ছি। আচ্ছা, বলে নীরব ফোন পকেটে ঢুকিয়ে মেয়েটাকে আবারও পাঁচ কোলে নিল। মেয়েটা এখনো কালো ব্যাগটা ধরে রেখেছে। নীরব ব্যাগটা ফেলতে চাইলেও ফেলল না। পরে এই ব্যাগ রেখে গেলে পুলিশের হাতে পড়লে ঝামেলা হবে। সে ব্যাগ এবং মেয়ে দুইজনকেই গাড়িতে তুলে মারল এক টান। সোজা পপুলার হসপিটালটির সামনে এসে থামল। সে মেয়েটাকে কোলে করে ইমার্জেন্সিতে ঢুকল। যেহেতু জরুরি ভিত্তিতে ঢুকেছে তাই কেউ কিছু এখনো জিজ্ঞেস করেনি। তবে কয়েকজন তার দিকে আর চোখে তাকাচ্ছে। সে পাত্তা দিল না, কারণ নীরব চৌধুরী পাবলিক ফিগার। এক কথায় সেলিব্রিটির মতন। তাকে দেখতেই পারে মানুষজন।
সে ফোন বের করে বরকতকে কল দিয়ে আবারও এক দফা ঝাড়ি মেরে, কই তুই? আসতেছি, 2 মিনিট সময় দে। আয়। বিরক্ত হয়ে নীরব আবারও আশেপাশে তাকালো। তার পিপাসা পেয়েছে, সে পানি খাবে ভাবল, কিন্তু কোথা থেকে খাবে? চোখের সামনে একটা ফিল্টার আছে, আর কয়েকটা প্লাস্টিকের গ্লাস। এইসব দেখে আর রুচি হলো না পানি খাওয়ার। বাঙালি যে জাতি, দেখা যাবে কেউ গ্লাসে মুখ লাগিয়ে পানি খেয়ে না ধুয়েই আবার রেখে দিয়েছে গ্লাস। সুতরাং পানি খেতে চাইলে এইসব নোংরা গ্লাসেই খেতে হবে। তাই পানি খাওয়ার কথা পরিকল্পনা বাদ দেয় নীরব। নীরব ফোন হাতে নিয়েই বরকতের অপেক্ষা করতে লাগে। কিছুক্ষণ পর বরকত হাঁপাতে হাঁপাতে এসে বলে, সরি, রিকশা পাচ্ছিলাম না। নীরব ভ্রু কুঁচকে বলে, রিকশা? একটা যা পাইলাম অর্ধেক আসে বলে আর যাব না। বল তো কেমন লাগে? এত বড় বিসম্যান ওম্যানের জামাই হয়ে তুই রিকশায় ঘুরস কেন? ল্যাম্বরগিনিতে ঘুরবি, বুঝলি? বরকত অসহায়ের হাসি হাসল এবং কিছু বলল না। তাকে চুপ থাকতে দেখে নীরব বলে, আমার ঝামেলাটার একটা সমাধান দে। আচ্ছা, মেয়েটা কোথায়? ওয়ার্ডে মেবি। বরকত মাথায় হাত দিয়ে বলে, জেনারেল ওয়ার্ডে কেন রাখলি? কেবিনে রাখো। কেন? বুঝবি না, চল। বলে বরকত ডাক্তারের কাছে গেল এবং বলল, ভাই, আপা কেমন আছে? ডাক্তারটা বলে, কোনো আপা? বরকত বলল, আরে উইয়ে নিয়ে আসলো এক্সিডেন্ট কেসটা। ও, আপনার কাছেই যেতাম। পুলিশ ডাকব? পুলিশের কথা শুনে নীরব ভয় পেল। বরকত মৃদু হেসে বলে, পুলিশ কেন ডাকবেন? ডাক্তারটা বলে, কেন আবার? আপনার এক্সিডেন্টে করবেন আর আমি হাত গুটিয়ে থাকব। ভিকটিমের ক্ষতির দায় কে নিবে? আপনার ওই নেশাখোর বন্ধু? নীরব মনে মনে ডাক্তারটাকে গালি দিয়ে বলে, আমি মোটেও নেশা করি না। ডাক্তারটা নীরবের উদ্দেশ্য বলে, আর জনাব আপনি গাঁজা খাবেন ভালো কথা, কিন্তু তাই বলে ড্রাইভ কেন করবেন? ভিকটিমের এই ক্ষতিটা কে পূরণ করবে? বরকত বলল, একজ্যাক্টলি স্যার। সবচেয়ে বড় ক্ষতি তো আমার বন্ধুর হল। মানে হলো নতুন বিয়ে করল, কই যাবে হানিমুনে তা না যেয়ে আসতে হলো হসপিটালে। নীরব বরকতের সাথে সাড়া দিতে গিয়ে থেমে গিয়ে অবাকের শেষ পর্যায়ে গিয়ে বলে, কি বললি? বরকত বলল, থাক দোস্ত, টেনশন করিস না, ভাবির কিছু হবে না। নীরব বর্ষর একটা শখ খেল। কে ভাবি? মাথা ঠিক আছে তো বরকতের? ডাক্তারটা বলল, মানে? উনি পেশেন্টের কে হন? বরকত খুবই কনফিডেন্সের সাথে বলে, আমার বন্ধু পেশেন্টের হাজবেন্ড হয় আর পেশেন্ট আমার বন্ধুর বউ হয়। ক্লিয়ার? ওহ, ওনারা হাজবেন্ড ওয়াইফ? জি। নীরব হ্যাবলার মতো বরকতের দিকে চেয়ে রইল। চেনা নেই জানা নেই, একটা মেয়ে নাকি তার বউ? এত সস্তা নাকি নীরব চৌধুরীর বউ হওয়া? নীরব বেশ অস্বস্তিতে পড়ে গেল, কারণ এবার ডাক্তারটা তাকেই সরাসরি জিজ্ঞেস করছে যে নিজের স্বামীর সাথে থাকা সত্ত্বেও কেন মেয়েটার সাথে এত বড় দুর্ঘটনা ঘটল। নীরব কি উত্তর দিবে? সে আমতা আমতা করে বলে, আসলে ঝগড়া। হ্যাঁ, আমাদের মাঝ ঝগড়া হয়েছিল। হুট করে মাথায় যা এলো তাই বলে ফেলল নীরব। ডাক্তারটা ভ্রু কুঁচকে বলে, মানে? কিসের ঝগড়া? বরকত ও নীরবের দিকে তাকাল। নীরব হালকা হেসে বলে, আসলে আমার বউ হানিমুনে বালি যেতে চাচ্ছিল কিন্তু আমি প্যারিস যেতে চাচ্ছিলাম, এই নিয়ে দ্বন্দ্ব চলছিল।
এক সময় ও প্রচুর রেগে যায় এবং বাসা থেকে বের হয়ে হাঁটা ধরে। আমিও ওর পেছনে পেছনে আসছিলাম, এর মধ্যে ও আমাকে দেখে আরো রেগে গিয়ে মেইন রোড ধরে জোরে জোরে হাঁটছিল আর হঠাৎ এই দুর্ঘটনা ঘটে গেল। ডাক্তার বলল, যাইতেন বালি। সমস্যা কি ছিল? এই যে ঝগড়া করলেন শুধু শুধু, লাভ কি হলো? শেষেমেশ তো বউকেই কষ্ট দিলেন। বউকে কষ্ট দিলেন কথাটা শুনে কেমন জানে লাগতে শুরু করে নীরবের। হাঁসফাঁস লাগতে শুরু করল তার। না, এখন পানি না খেয়ে চলবে না। পানি খেতেই হবে। কি করবে সে? আশেপাশে তাকালো নীরব। এখন মনে হচ্ছে একবার ওয়াশরুমে গেলে ভালো হয়। সে নরম গলায় বলে, আমি ওয়াশরুমে যাব। বরকত সাথে সাথে বলে, তো জানা। তুই কি বাচ্চা যে সঙ্গে করে নিয়ে যেতে হবে? নীরব বেশ বিরক্ত হয়ে বলে, ইউ নো না, আমি কমোড ছাড়া যেতে পারি না। আর পাবলিক টয়লেটের কমোডে বসব না। নীরব চৌধুরী যে সে বাথরুমে যেতে পারবে না। এবার বরকত বলল, তো চাপে রাখো। নীরব হতাশ হয়ে বলে, আমি বাসায় যাই। ডাক্তারটা বলল, কেমন স্বামী আপনি? এদিকে আপনার ওয়াইফের লাইফ ডেঞ্জারে আর আপনি পাবলিক টয়লেট ইউজ করেন না, জন্য এখন বউকে রেখে বাসায় গিয়ে বাথরুম করবেন? আপনার মতো পুরুষের জন্য আজকে আমরা নারীরা এতটা অবহেলিত। আপনার জন্য আপনার বউয়ের জীবনের চেয়ে আরাম করে বাথরুম করা বেশি ইম্পর্টেন্ট? নীরব মিয়ে গেল। সে একবার বরকতের দিকে তাকালো, তারপর লেডি ডাক্তারটার দিকে তাকিয়ে বুঝতে পারল মহিলা তার উপর বেশ ক্ষেপা। সে নরম গলায় বলে, আমার কাছে আমার বউ বেশি ইম্পর্টেন্ট না। কি অবাক হচ্ছেন যে বউকে কম প্রাধান্য দিচ্ছি? আজ্ঞে না। আমার বউয়ের সাথে বেশি বা কম প্রাধান্য দেওয়া শব্দটি বেমানান। কারণ ও আমার অস্তিত্বের সাথে মিশে আছে। আর অস্তিত্বকে কেউ প্রাধান্য দেয় না, বরং এটা ছাড়া জীবন চলবে না। আমার জন্য ও আমার বউ খুব বেশি একটা জরুরি না, কিন্তু ওকে ছাড়া আমি অচল। বরকত তো হা হয়ে গেল নীরবের মুখে এমন কথা শুনে। সে তো ইতিমধ্যে বিষম খেল। ডাক্তারটা একবার নীরবকে দেখে নিল আর বলল, আপনার কথাটা ভালো লাগল। আসলে ওল্ড ম্যান আর ডগ হলেও কেউ কেউ লয়াল। নীরব মুখ বাঁকাল। সে বুঝতে পারছে এই মহিলার সাথে ঝামেলা করা মানেই কুকুরের লেজে পা দেওয়া। সে চুপ করে থাকল। ডাক্তারটা বলল, আপনার বউয়ের মাথায় অনেক জোরে চোট লেগেছে। সিরিয়াস কন্ডিশন। কালকের মধ্যে জ্ঞান না ফিরলে আইসিইউতে রাখতে হবে। বুঝেছেন? নীরব মাথা ঝাঁকিয়ে বলে, জি। কিন্তু এখনই চাইলে আইসিইউতে রাখতে পারেন। মানি ডাস নট ফ্যাক্ট টু মি, ডক্টর। ডাক্তারটা বিরক্ত হয়ে বলে, আমার সামনে টাকার গরম দেখাবেন না। গুলশানে আমার 2টা ফ্ল্যাট আছে। টাকার গরম অন্য কোথাও দেখান। নীরব বেশ ক্ষেপে গেল। মহিলার গুলশানে মাত্র 2টা ফ্ল্যাট আছে, তাতেই এত ঢং দেখাচ্ছে। তার তো 6তলা বিল্ডিংই আছে, তাহলে সে কেন ভাব দেখাবে না? নীরবের খুব করে বলতে মন চাচ্ছে যে তার ও গুলশানে 6তলা বাড়ি আছে, কিন্তু নিজের ইচ্ছাকে দমিয়ে রাখল, কারণ এসব মেয়ালি স্বভাব। মেয়েরাই গল্পগুজব করতে করতে বলে, ভাবি জানেন, আমার গুলশানে 6তলা যেই বাড়ি আছে না, সেই বাড়ির ছাদে লেবুর গাছ লাগিয়েছি, কি যে রস না ভাবি লেবুগুলোয়। নেক্সট বার ভাড়া তুলতে গেলে আপনার জন্য 1 ডজন আনব। কিন্তু সে ছেলে, তাই এসব গসিপিং তার সাথে মানায় না। ডাক্তারটা চলে গেল। নীরব শান্তির নিঃশ্বাস ফেলে বলে, বাঁচলাম। বরকত বলল, তুই চাইলে যেতে পারিস বাসায়। না রে, সকাল তো হয়েই আসছে, ডাইরেক্ট অফিসে যাব। চাচি টেনশন করবে তো। ওহো, বাসার কথা তো ভুলেই গিয়েছিলাম। তুই বসো।
আমি মাকে কল করে জানাই যে আজকে আর ফিরছি না। হুম, তাড়াতাড়ি কল দে চাচিকে। নীরব এক সাইডে গিয়ে তার মাকে কল লাগায়। কিছুক্ষণ পর ওপাশ থেকে কেউ বলে উঠে, এতক্ষণ পর তোর মায়ের কথা মনে হলো? আরে, মনে হওয়ার কথা কেন তুলছ? ঝামেলায় পড়ছি তাই বাসায় আসতে পারিনি। ডিরেক্ট কালকে সন্ধ্যায় অফিস করে আসব। বাসায় আসার কি দরকার? বাইরেই থাক। আসতে হবে না তোর বাসায়। শুধু শুধু রাগ কেন করছ? বললাম না একটু প্রবলেম হইছে। বাদ দাও, জেগেছিলে তুমি? তো রাত 12টায় আসার কথা তোর, অথচ এখন 4:30 বাজে। টেনশন করব না আমি? এই রকম সিচুয়েশনে কি করে আমি ঘুমাই? সরি মা, আমার উচিত ছিল তোমাকে জানানো, বাট এত বেশি ঝামেলায় জড়ায় গেছি যে কি বলবো। থাক, সাফাই দিতে হবে না। কোথায় আছিস এখন? হাসপাতালে। ও আল্লাহ, কেন রে? কি হইছে তোর বাবা? আরে আরে আমার কিছু হয়নি। আসলে আমি ভুলে একটা মেয়েকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলেছি। মেয়েটা এখন কেমন আছে? ভালোই আছে মা। মিথ্যা বলল। মেয়েটা সুস্থ না হওয়া পর্যন্ত তুই হাসপাতাল থেকে নড়বি না। আচ্ছা, রাখি। নীরব ফোন রেখে দিল এবং মেয়েটার বেডের কাছে গেল। নীরব এই প্রথমবার মেয়েটার চেহারা দেখল। চোখ বন্ধ করে আছে মেয়েটা। কালো ঘন চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। নীরব একটু ঝুঁকে মেয়েটাকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে লাগল। খুব মিষ্টি দেখতে মেয়েটা। গোলাপি রঙের ঠোঁট। খুব একটা ফর্সা না, বোচা নাক। নীরব এক ধ্যানে মেয়েটার দিকে চেয়ে রইল। এদিকে সকালের আলো ফুটতে শুরু করল। প্রায় 7টা বাজতে চলল। নীরব এখনো মেয়েটার কাছে বসে আছে। বরকত বাইরে বসে আছে। নীরব কি মনে করে মেয়েটার ব্যাগটা বেডের নিচ থেকে বের করল। যদিও কারো পার্সোনাল জিনিসে হাত দেওয়া উচিত নয়, কিন্তু তবুও নীরব ব্যাগের চেইন খুলল। কারণ তার মধ্যে এতটা ভদ্রতা নেই। সে এক এক করে সব জিনিস বের করতে লাগল, অতি আগ্রহের সাথে। প্রথমে একটা পেন্সিল পেল। সে কিছুটা অবাক হয়ে ভাবল, পেন্সিল কেউ কেন রাখবে ব্যাগে? এরপর আরেকটা জিনিস বের করল, সেটা একটা সোনার চেইন। ইংরেজি অক্ষরে পি লেখা লকেট। আরও কিছু জিনিস পেল। সব মেয়ালি জিনিসপত্র। হুট করে নীরব ব্যাগের তলানিতে দেখল একটা ডায়েরি। সে দ্রুত ডায়েরিটা খুলল। প্রথম পেজেই গোপালী কলমে গুটি গুটি করে লেখা প্রমিতি। নীরব মনে মনে 3বার প্রমিতি নামটা আওড়াল। বেশ সুন্দর তো নামটা। এবার নীরব বসা থেকে উঠে দাঁড়াল এবং প্রমিতির সামনে ঝুঁকে আস্তে করে প্রমিতির কানের কাছে মুখ নিয়ে বলে উঠে, কেমন আছো প্রমিতি? নিজের করা এহেন কাণ্ডে নীরব নিজেই আহাম্মক হয়ে গেল। আশ্চর্য! সে একটা অজ্ঞান মেয়ে, যার কোনো জ্ঞান নেই, তাকে জিজ্ঞেস করছে যে সে কেমন আছে। এটা কি আদৌ যৌক্তিক? নীরবের তো এমনটা মনে হয় না। সে আবারও মেয়েটার দিকে তাকাল। তার কেন যেন প্রমিতিকে দেখতে বেশ ভালো লাগছে। আমরা কিছু কিছু কাজ মনের অজান্তেই করে ফেলি। নীরবের বারবার প্রমিতিকে দেখাটাও মনের অজান্তেই হয়ে যাচ্ছে। নীরব ভাবতে লাগল, আমরা কোনো সব কাজ মনের অজান্তেই করি? উত্তরটা নীরব নিজেই দিল, তা হল, যেসব কাজ আমাদের ব্রেইন চায় না আমরা করি, সেই সব কাজ আমরা মনের অজান্তেই করে বসি। নীরবের কাছে এমনটাই মনে হয়। এখন অন্যদের কাছে অন্য কিছু লাগতে পারে। নীরবের মনে হয় তার ব্রেইন আর মন দুইজন দুইজনের শত্রু। মন যদি বলে ডানে যাই, তাইলে ব্রেইনে বলল, শালা, বামে যা।
নীরব আবারও প্রমিতির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? এ কথাটা বলে সে অজ্ঞান প্রমিতির দিকে তাকিয়ে তার মুখের সামনে ফু দিল। এবং ফ্যানের বাতাসে প্রমিতির মুখে কিছু সংখ্যক চুল পড়েছিল। সেগুলো আলতো করে নীরব তার হাত দিয়ে সরাল। তার এক ধ্যানে প্রমিতিকে দেখতে লাগল। হুট করে নীরব কারো হাতের ছোঁয়া তার কাঁধে পেল। সে তড়িৎ গতিতে প্রমিতি থেকে দূরে সরে এসে পেছনে তাকায়। সে দেখল বরকত তার সামনে দাঁড়িয়ে আছে। নীরব জোরপূর্বক হাসি হাসল। বরকত বলল, তুই মেয়েটার এত কাছে কি করছিলি? নীরব ঘাবড়ে গিয়ে বলে, কিছুই করছিলাম না, কি করব আবার? না না, তুই কিছু করছিলি। চুমাটুমা দিসোস নাকি? আরে না, কি যে বলিস না। আমি কি এমন নাকি? আর কিছুই করছিলাম না আমি। লিনার সাথে কথা হলো তোর? না। ফোন রিসিভ করছে না ও। আবার দে কল। তোকে ঘুম থেকে উঠে আশেপাশে না পেলে ম্যাডাম টেনশন হয়ে যাবে। বরকত মৃদু হেসে মনে মনে বলে, কিছুই হবে না ওর। জানবেই না আমি বাসায় নেই। কি রে, কল দে। হু, দিচ্ছি। বলে বরকত কল দিতে লাগল লিনাকে। লিনা ঘুমাচ্ছিল। বেশ গভীর ঘুম ঘুমাচ্ছিল সে। হুট করে ফোনের আওয়াজে তার ঘুম ভেঙে গেল। সে বেশ বিরক্ত হল। কালকে রাতে বেশ টায়ার্ড ছিল সে। এখন মাত্র ভোর। আর কে তাকে কল করতে পারে এই সময় সেইটাই সে ভাবছে। লিনা উঠে বসল এবং তার ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে বরকতের নাম ভেসে উঠল। সে ভ্রু কুঁচকাল। পাশের রুম থেকে কল করার কি আছে? আজব। ফোনটা কেটে গেল, সাথে সাথে লেখা উঠল, মিস কল। লিনা যেই না ফোনটা রেখে দিবে অমনি আবারও বরকতের কল আসতে লাগে। এবার সে রিসিভ করে হাই বা হ্যালো না বলে ডিরেক্ট বলে, সমস্যা কি? কল কেন দিচ্ছ? তাও এত সকালে? আরে আরে একবারে এত প্রশ্ন কেন করছো? আস্তে আস্তে প্রশ্ন করো। সময় নেই আমার। কেন কল দিচ্ছ পাশের রুম থেকে? আমি বাসায় নেই। মানে? আসলে নীরব একটা সমস্যায় পড়েছিল তাই রাতে আমি বাসা থেকে বের হয়েছি। তুমি গভীর ঘুমে ছিলে, তার উপর ক্লান্ত ছিলে এবং জন্য আর ডাকিনি। ডাকোনি যখন খুবই ভালো কথা, কিন্তু এখন কেন কল করছো? রেগে গিয়ে? রাগ কেন করছো? জানিয়ে দিলাম যে আমি নেই। তুমি সকালের নাস্তাটা একটু ম্যানেজ করে নিও, কেমন? হু বলে লিনা ফোন কেটে দিল। বরকত ফোন পকেটে ঢুকিয়ে ভাবতে লাগে, আজকে তাদের মধ্যে সম্পর্ক ঠিক থাকলে কি এমন কিছু হতো? নাকি রাতে সে বাসায় ছিল না জন্য লিনা চিন্তা করত? কে জানে। বরকত একটা হতাশার নিঃশ্বাস ফেলল। সে মাথা নিচু করে হাসপাতালের সোফায় বসে পড়ে। এদিকে নীরব প্রমিতির বেড থেকে বের হয়ে বলে, চল, নাস্তা করে নিই। এত জলদি? হু, ক্ষুধা লাগছে। চল খেয়ে নিই। চল, ক্যান্টিনে চল। নীরব শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, চল। বরকত আর নীরব ক্যান্টিনে গেল। পরোটা আর সবজি অর্ডার দিল। কিছুক্ষণ পর খাবার চলে এলো। নীরব খেতে খেতে বলে, শোন, আমাকে অফিসে যেতেই হবে। বরকত বলল, কিন্তু মেয়েটা যে। প্রমিতি নাম ওর। তুই কেমনে জানলি? জানছি কোনো একভাবে। তোর বউ হয় না? তুই তো জানবি। মজা করে। নীরব বাঁকা হাসি হেসে একটা সিগারেট ধরাল। তা দেখে বরকত বলে, হাসপাতাল এটা?
এখানে এসব না খাওয়াই হলো। বাচ্চা কাচ্চা থাকতে পারে, ওরা দেখে ফেলবে। নীরব বলল, তোর এইসব নীতিবান কথা ভার্সিটি গিয়ে বলিস, আমার সামনে না। বুঝলি, আমি এখন উঠছি, বিকেলে এসে মেয়েটাকে তার বাসায় পাঠায় দিব। তুই যা বাসায়, বলে নীরব চলে গেল। কিন্তু বরকত গেল না, তার মন সায় দেয়নি। সে ঠিক করল আজকে ভার্সিটি যাবে না, বরং প্রমিতির সাথে থাকবে। সে নাস্তা করে প্রমিতির বেডের কাছে গেল। মেয়েটা এখনো অজ্ঞান। সে হাসপাতালের বারান্দায় গেল, সেখানে পায়চারি করতে লাগল। মেয়েটা মাথায় প্রচণ্ড জোরে আঘাত পেয়েছে। কি যে হয়! রোহানের গালে একটা প্রচণ্ড জোরে থাপ্পড় বসালে নামে না। রোহান ভেজা বেড়ালের মতো বলল, খালা আমার কি দোষ? মেয়ে যদি আমাকে বোকা বানায় পালায় যায়, সেখানে আমার দোষ কোথায়? এটাই তোর দোষ। কিভাবে ও তোকে বোকা বানালো? আহাম্মক একটা। হুঙ্কার দিয়ে। খালা, ও পার্লারে সাজতেন যাওয়ার নাম করে সামনের গেট দিয়ে ঢুকে পেছনের গেট দিয়ে পালাইছে। আর তুই বসে বসে আঙুল চুষলি? কই যাইতে পারে প্রমিতি? জানি না। ওর সব ফ্রেন্ডের বাসায় গিয়ে দেখ, কোথায় লুকিয়ে আছে ও। আচ্ছা, বলে রোহান বাসা থেকে বের হয়ে গেল প্রমিতিকে খুঁজতে। সে ঠিক করল সারা রংপুর খুঁজবে সে। তবুও তার প্রমিতিকে চাই। কালকে বিকেলে সে পার্লারে গিয়ে দেখে প্রমিতি নেই। পার্লারের মহিলাগুলো বলে, প্রমিতি অনেক আগেই চলে গেছে। রোহান যখন চিল্লাপাল্লা শুরু করে তখন সব মহিলা মিলে পুলিশ ডাকে আর বলে সে নাকি তাদের ডিস্টার্ব করছিল। ব্যাস, পুলিশও তাকে থানায় নিয়ে যায়। অনেক ঝামেলা পোহায় সে আজকে সকালে ছাড়া পেয়েছে। এদিকে দুপুর গড়িয়ে ভর দুপুর হতে চলল। নীরব সবে মিটিং শেষ করে নিজের কেবিনে ঢুকল। তখনই বরকতের কল এলো। সে দ্রুত রিসিভ করে বলে, হ্যাঁ বল। দোষ, প্রমিতির জ্ঞান ফিরেছে। আলহামদুলিল্লাহ। কিন্তু কি? ভ্রু কুচকে বরকত বিচলিত হয়ে বলে, কিন্তু ওর কিছু মনে নেই। কি বললি? বললাম ওর কিছু মনে নাই। ও সব আগের স্মৃতি ভুলে গেছে। এ কথা শুনে নীরব হো হো করে হেসে বলে, নাইস জোক ম্যান। জোক না, আমি সিরিয়াস। তুই আয় জলদি। আসছি, বলে নীরব হাসপাতালে চলে এলো খুব তাড়াতাড়ি। এসেই প্রমিতির কেবিনে গিয়ে থমকে গেল। কারণ প্রমিতি বসে আছে, চোখ দুইটা খোলা। কি যে অদ্ভুত সুন্দর সেই চোখ জোড়া। নীরবের বুকের মধ্যে কেমন যেন তোলপাড় শুরু হল। একজন নার্স প্রমিতির উদ্দেশ্য বলল, ম্যাম, আপনার নাম কি? প্রমিতি কেঁদে দিয়ে বলে, জানি না, আমি কিছু মনে করতে পারছি না। নীরব প্রমিতির কণ্ঠ শুনে একটা ঘোরের মধ্যে চলে গেল। অন্য এক জগতে ট্রাভেল করতে চলল সে। প্রমিতি অসহায় হয়ে মাত্র আসা ব্যক্তিটির দিকে তাকিয়ে আছে। তার চোখমুখ ফোলা ফোলা, চোখগুলো টলমল করছে। ঠিক এই বুঝি চোখ থেকে পানি গড়িয়ে পড়বে। নীরব ধীর পায়ে প্রমিতির দিকে এগুলো। এতক্ষণ তার খুব তাড়া ছিল, ব্যস্ততা কাজ করছিল মনের মধ্যে। কিন্তু হুট করে কেন যেন সবকিছু থেমে গেছে। সে হঠাৎ ঘামতে শুরু করল। মনের মধ্যে কেমন যেন তোলপাড় শুরু হল। তার কপাল বেয়ে ঘাম ছুটতে লাগল। সে কাঁপা কাঁপা ঠোঁটে বিড়বিড় করে বলে, ও আল্লাহ। প্রমিতি চোখ তুলে সামনে থাকা ব্যক্তিটার দিকে তাকাল। বেশ লম্বা ছেলেটা, কালো শার্ট পরা,
শার্ট ইন করে রেখেছে। চুলগুলো খুব সুন্দর করে গুছানো। প্রমিতি পরখ করে দেখে নেয় ছেলেটাকে। নার্সটা নীরবকে দেখিয়ে প্রমিতির উদ্দেশ্য বলে উঠে, ওনাকে চিনতে পেরেছেন? প্রমিতি কাদো কাদো হয়ে বলে, না। নার্সটা আবারও বলে, ভালো করে দেখুন তো। চিনেন আপনি ওনাকে? নীরব কি বলবে বুঝে পাচ্ছে না। মেয়েটা তো তাকে আসলেই চিনে না। কি এক মুসিবত রে বাবা। প্রমিতি আবারও নীরবের দিকে তাকাল। সোজা তার চোখে চোখ রাখল। নীরব সেই দৃষ্টি উপেক্ষা করে বরকতের দিকে তাকাল। বরকত বেশ মনোযোগ দিয়ে প্রমিতির দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পিনপিনা নীরবরা। তারপর হুট করে প্রমিতি তার মাথা চেপে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি কিছুই মনে করতে পারছি না। মাথায় খুব ব্যথা হচ্ছে। মনে হচ্ছে আমি মারা যাচ্ছি। খুবই কষ্ট হচ্ছে আমার। আমার কিছুই মনে নেই। নীরব এবার প্রমিতির দিকে তাকাল। মেয়েটা কেমন অস্থির করছে। কাঁদলে মেয়েটার ঠোঁট দুটি মুহূর্তের মধ্যে লাল হয়ে যায়। নীরব একদৃষ্টিতে প্রমিতির দিকে তাকিয়ে থাকে। আর প্রমিতি মাথা নিচু করে বসে থাকে। এবার নীরব একটা পরীক্ষা করল। তা হল সে বেশ জোরে করেই প্রমিতি বলে ডেকে ওঠে। কিন্তু প্রমিতি সাড়া দেয় না। সে চুপচাপ মাথা নিচু করেই আগে যেভাবে বসেছিল সেভাবেই বসে আছে। কোনো নড়চড় নেই। কিন্তু এমন তো হওয়ার কথা না। বিজ্ঞান তো অন্য কিছু বলে। নিজের নাম শুনে রেসপন্স করাকে প্রতিবর্তী ক্রিয়া বলে। প্রতিবর্তী ক্রিয়া বলতে উদ্দীপনার আকস্মিকতা এবং তার কারণে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াকে বোঝায়। হঠাৎ আঙুলে সূচ ফুটলে যেমন হাত আপনা আপনি সরিয়ে নিই, ঠিক তেমনি নিজের নাম শুনলে আশেপাশে তাকানো বা কি বলে ডাকা কিংবা চোখ নাচানো এক ধরনের প্রতিবর্তী ক্রিয়া। আর এই ক্রিয়া মস্তিষ্ক থেকে ক্রিয়েট হয় না, বরং সুষুম্নাকাণ্ড নিয়ে নিয়ন্ত্রিত। তাই নাম ধরে ডাকলে মানুষ রেসপন্স করবেই, কেননা ছোটকাল থেকেই সে তার নাম শুনে আসছে। তাই তো নিজের নামের মতো কোনো নাম শুনলেও মানুষ আশেপাশে তাকাবে, মূলত মস্তিষ্কে উদ্দীপনা ঘটার কারণে। কিন্তু মেয়েটা কোনো সাড়া দিল না কেন? তবে কি মেয়েটার নাম প্রমিতি না? তবে কি সত্যিই সে সব ভুলে গেছে? কিন্তু এটা কেমনে সম্ভব? মেডিকেল সায়েন্সে এমন কিছু কোনো দিন সে এই জনমে শুনেনি যে অ্যাক্সিডেন্ট করে মাথায় আঘাত পেল আর নাম ঠিকানা ভুলে গেল। এটা অসম্ভব। এমন কিছু হলো সম্পূর্ণ মস্তিষ্ক অকেজো হয়ে পড়বে। স্মৃতি ধারণের ক্ষমতা চলে গেল নাকি? নীরবের কানে গুনগুনিয়ে কান্না করার আওয়াজ আসল। সে এসব চিন্তা ছেড়ে সামনে আগাতেই কালকে সেই লেডি ডাক্তারের আগমন। উনি এসেই প্রমিতির কাছে গিয়ে বলে, এই যে মিসেস, আপনি নাকি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন? প্রমিতি কাঁদতেই থাকল। কোনো উত্তর দিল না। ডাক্তারটা বলল, আরে কাদার কি আছে? আপনার হাজবেন্ডই তো আপনার সাথে আছে। সমস্যা কোথায়? তাই না? নীরবের দিকে তাকালো ডাক্তারটা। নীরব ও আহাম্মকের মতো করে হেসে বলে, হ্যাঁ আসলেই তো। দেয়ার ইস নো সমস্যা। উনি হলো আপনার স্বামী, আপনার ভরসার স্থান। প্রমিতি চোখ তুলে নীরবের দিকে আবারও তাকাল। নীরব এবার আর সেই চাউনি উপেক্ষা করতে পারল না। সেও প্রমিতির চোখে চোখ রাখল। তার কেমন জানি লাগতে শুরু করল। আবারও ঘামতে লাগে নীরব। ডাক্তারটা বলল, আপনি আপনার ফ্যামিলির সাথেই আছেন। সো নো ওরিস। কোনো কিছু মনে না থাকলেও চলবে। আপনার হাজবেন্ড আপনাকে আগলে রাখবে, তাই না মিস্টার চৌধুরী? নীরব ছোট্ট করে হু বলে। লেডি ডাক্তারটা আগ বাড়িয়ে বলে, আপনার হাজবেন্ড আপনাকে অনেক ভালোবাসে। আপনারা তো হানিমুনে যেতে চাচ্ছিলেন। মনে আছে এসব কথা?
প্রমিতি না বলল, সমস্যা নেই, আস্তে আস্তে মনে পড়বে বলে ডাক্তারটা হাঁটা দিল। নীরব ও তার পিছনে পিছনে এসে তাকে ডাকতে লাগে। এবার ডাক্তারটা ভ্রু কুঁচকে বলে উঠে, আমি তো আগেই বলেছিলাম ওল্ড ম্যান ইজ এ ডগ। ভেবেছিলাম আপনি লয়াল, কিন্তু বউ অসুস্থ এই সুযোগে অন্য মহিলার সাথে লাইন মারতে চলে আসলেন। নীরব মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলে, আমার আর খায়দায় কাজ নাই। আপনার মতো বুড়ি আন্টির লগে লাইন মারব? এবং প্রকাশ্য বলে, আরে না আপা, ভুল ভাবছেন আমাকে, আমি তো কথা বলতে এসেছি ওর ব্যাপারেই। এমন সময় বরকত চলে এলো তাদের কাছে। ডাক্তারটা বলে, কি বলবেন? মানে আপনি কোনো দিন এমন কেস পেয়েছেন যেখানে এভাবে একজন রোগী সব ভুলে যায়? মানে স্মৃতিশক্তি? ডাক্তারটা ভেবে বলে, না, পাইনি, তবে আজকে পেলাম। এই তো, মেডিকেল সায়েন্সে এমন কিছু কোনো দিন হয় না। হয়, হয়, আই নো, এমন হয়। ডাক্তারটা নীরব এবার বলল, আচ্ছা কোথায় হইছে একটু বলেন তো আমিও শুনি। ডাক্তারটা একদণ্ড না থেমে বলে, কোথায় আবার? স্টার জলসা আর জি বাংলা, স্টার প্লাসেও দেখেছি। নীরব আকাশ থেকে পড়ল। সে কড়া গলায় বলে, স্টার জলসা আর জীবন কি এক? ডাক্তারটা হাত গুটিয়ে বলে, স্টার জলসা আর জীবন এক না হলেও জীবন মানেই জি বাংলা। নীরবের নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে, সে কটমট করে বলে, এইসব সিরিয়ালে হলেও বাস্তবে কোনো দিন সম্ভব না। আর আপনি ডাক্তার হয়েও এমন লজিকলেস কথা কেমনে বলছেন? ডাক্তারটা বলল, মেডিকেল সায়েন্সে সব সম্ভব, আর জীবনের কাহিনী থেকেই সিরিয়াল বানানো হয়। এইটুকু বলে তিনি চলে গেলেন। এবার বরকত বলল, আমারও মনে হয় মেয়েটার সত্যি কিছু মনে নাই। দেখলি কেমনে কাঁদছে? নীরব মুখ কালো করে বলে, সব ঢং। যেই না দেখছে নীরব চৌধুরী তাকে বাঁচাইছে, অমনি আমাকে ফাঁসানোর জন্য এইসব করছে মেয়েটা। মেয়েটা শুধু শুধু তোকে কেন ফাঁসাতে যাবে? কেন আবার? আই অ্যাম রিচ, দ্যাটস হু আই। দেখ, টাকার গরম কম দেখা। ও তো জানেও না তুই কে। আর মনে হচ্ছে মেয়েটা তার গুরু মস্তিষ্কে আঘাত পাইছে, এজন্য ইওর স্মৃতি শক্তি লোপ পেয়েছে। নীরব পকেটে হাত ঢুকিয়ে বলে, আচ্ছা, যা মেনে নিলাম গুরু মস্তিষ্কে ব্যথা পেয়েছে, তাই স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে। তাই যদি হয় তাহলে সে বসে আছে কেমনে? বাকি সব তো ঠিক আছে। আবার যখন ডাক্তারটা বলল, কিছু মনে আছে কিনা তখন কিভাবে না বলল? ওর যদি কিছু নাই মনে থাকে দেন ও কেমনে জানল না একটা নেগেটিভ অর্থ বহন করে? বল, এটার উত্তর দে। দোষ, ওর স্মৃতি শক্তি লোপ পেয়েছে। হয়তো পন্সে লাগেনি, তাই সমন্বয়ে ভারসাম্য ঠিক রাখতে পেরেছে। দেখ, বিজ্ঞানের কোথাও এমন গাঁজাখড়ি কথা বলা নেই। বরকত এবার বলে, কেন রে এত বিজ্ঞান বিজ্ঞান করছিস? তুই কি বিজ্ঞানী? হু, আমি বিজ্ঞানী। বিজ্ঞানী নীরব। খুশি? আচ্ছা, লীনাকে এ ব্যাপারটা জানাই, দেখি ও কি বলে। ওর উত্তরের উপর ভিত্তি করে আমরা ডিসিশন নিব যে মেয়েটা সত্য বলছে কিনা। লীনা যদি বলে স্মৃতি শক্তি লোপ পাওয়া সম্ভব, দেন মেয়েটার রেসপন্সিবিলিটি তোর। আর যদি বলে অসম্ভব, তবে মেয়েটাকে রেখে আমরা এখনই চলে যাব। হো, জানা, ও আমার মতোই কথা বলবে, আর আমরা মেয়েটাকে ফেলে রেখে চলে যাব। বরকত লীনাকে কল লাগালো। লীনা ফোন উঠালো।
বরকত লাউডস্পিকার দিয়ে লীনাকে এসব কিছু জানিয়ে দিল। সব জানানোর পর নীরব প্রশ্ন করল, লীনা, এটা কি সম্ভব যে একজন ব্যক্তি মাথায় আঘাত পেলে সব ভুলে যাবে? লীনা ওপাশ থেকে বলে, হ্যাঁ, সম্ভব। নীরব বলল, তুমি এমন কাউকে দেখেছ যার স্মৃতিশক্তি লোপ পেয়েছে? হ্যাঁ, দেখেছি। নীরব উত্তেজিত হয়ে বলে, কে? নাম কি? জুই। নীরব প্রশ্ন করে, জুই কে? লীনা এবার উত্তরে বলে, আরে ওই যে হিন্দি সিরিয়ালের একটা নায়িকা, কাল্পনিক। নীরব বাকরুদ্ধ হয়ে গেল। কিছু বলার নেই তার। বাংলাদেশের মানুষের মধ্যে সিরিয়ালের লেইম কাহিনী প্রভাব ফেলে 12টা বাজাচ্ছে সবার। মানে লীনার মতো এত সাকসেসফুল বিজনেস ওম্যান ও এই ধরনের কথা বলতে পারল? বিজ্ঞানের এভাবে অপমান। বিজ্ঞানের চেয়ে সিরিয়াল বেশি নির্ভরযোগ্য মানুষের কাছে। সত্যিই ব্যাপারটা কষ্টজনক। সে দিব্যি বুঝতে পারছে প্রমিতি নামের মেয়েটা তাকে ঘোল খাওয়াচ্ছে। সব কিছু তাকে ফাঁসানোর জন্য করছে। সব মেয়েরাই লোভী, টাকার জন্য এমন মিথ্যা অভিনয় করছে। চলবে।